বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম সানডে টাইমস। ব্রিটিশের সংবাদ মাধ্যমটি বলছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। অভিযোগ অনুযায়ী রূপপুরের এই প্রকল্প থেকে ৩৯০ কোটি পাউন্ড সরিয়ে নেয় শেখ হাসিনার পরিবার ও তার মন্ত্রীরা। এদিকে সড়ক দুর্ঘটনায় নার্সিং শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে দ্বিতীয় দিনের মতো সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করছেন শিক্ষার্থীরা। নার্সিং ছাত্র সমাজের ব্যানারে সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে নামেন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ঢাকার মহাসড়কের শিমুলতলায় অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। অবরোধের কারণে মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। দুর্ভোগের কবলে পড়েছেন দূরপাল্লার বাস যাত্রীরা। শনিবার ঢাকার মহাসড়কের সাভারে বাস চাপায় নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহত হন। নিহত সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বন্ধ ঘোষণা করায় 2টি কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় বিক্ষোভ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করছে শ্রমিকরা। পুলিশ ও কারখানা শ্রমিক জানান, গত 18 ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন 2006-এর 13 ধারা মোতাবেক এম নেটওয়্যার ও মামুন নেটওয়্যার লিমিটেড কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে রোববার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের সাথে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসে শর্ত সাপেক্ষে কারখানায় যোগদানের কথা জানায়, কিন্তু শ্রমিকরা তা না মেনে আজ সকালে দুটি কারখানার পুনরায় কোনাবাড়ি এলাকায় কারখানার সামনে জোরে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কুমিল্লা 14 গ্রামে এক মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সহ তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 14 গ্রামের বাতিসা এলাকায় আব্দুল হাই কানু নামে ওই মুক্তিযোদ্ধাকে অগস্টের গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি শনিবার নিজ এলাকায় ফিরলে এ ঘটনা ঘটে। এ সময় গ্রামের কিছু লোক তাকে জুতার মালা পরিয়ে আবারও এলাকা ছাড়তে বাধ্য করে। রোববার দুপুরে 14 গ্রাম উপজেলার কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা জানায়, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য এবং উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। এদিকে এই ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। এই ঘটনায় নিন্দা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। রাতের আঁধারে র‍্যাব পরিচয়ে বাড়ি থেকে তুলে নেবার দীর্ঘ প্রায় 16 মাস পর বিধ্বস্ত এবং উদ্ভ্রান্ত অবস্থায় এলাকায় ফিরেছেন ধামরাইয়ের যুবক রহমতুল্লাহ। তার দাবি, ভারতের কারাগারে দীর্ঘদিন বন্দি রাখার পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে তাকে পুশ ইন করে দেশে পাঠানো হয়েছে। তার এমন দাবির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। 2023 সালের 29 আগস্ট কথিত জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে কালো পোশাকধারী সশস্ত্র একদল ব্যক্তি হানা দেয় ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বর্ণালাই গ্রামে রহমতুল্লাহর বাড়িতে। সেখান থেকে তুলে নেবার পর আর কোনো হদিস মেলেনি তার। আমার ছেলেরে জ্বর আসলে 8 দিন কেটে র্যাব কালো পোশাকের আইসা তারপরে ঘরে আইসা দইরা নিয়ে গেছে। পরে সাথে একটা বড় গাড়ি আইছিল, ওই গাড়িটা দিয়ে নিয়ে গেছে। তারপর আমরা তার খোঁজ পাইনি। রহমতুল্লাহ সন্ধানে থানা, গোয়েন্দা পুলিশ, র্যাব, মানবাধিকার কমিশন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে মাসের পর মাস ধর্ণা দিয়েও পরিবারের সদস্যরা পাননি কারো সহযোগিতা, এমনকি সহমর্মিতা। গত শনিবার হঠাৎ করেই ভারত থেকে গোপনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মহানন্দা নদী দিয়ে পুশিন করা হয় রহমতুল্লাহকে। রহমতুল্লাহ নামে একটা লোক অপহরণ হয়েছিল বলে আমাদের এখানে একটা মেসেজ ছিল
জিডি করেছিল তার মা। আমার কাছ থেকে ফোন আসে চাপাই নবাবগঞ্জ থেকে যে রহমতুল্লাহ নামক এক লোককে পাওয়া গিয়েছে, সে ইন্ডিয়ায় ছিল, ইন্ডিয়া থেকে তাকে পুশব্যাক করা হয়েছে। গুম হবার প্রায় 9 মাস দেশের বিভিন্ন স্থানে চোখ বেঁধে রাখা হয় রহমতুল্লাহকে। তারপর ঠিকানা হয় ভারতে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গেল 7 মাস ছিলেন পশ্চিমবঙ্গের দমদম কারাগারে। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে গেছে। বাংলাদেশের কোন সময় স্যার? তা জানি না। কাল বন্ধ ছিল? হ্যাঁ। কালকে পর্যন্ত। রহমতুল্লাহকে গুমের পর স্বজনদের প্রতিটি মুহূর্ত কেটেছে চরম অনিশ্চয়তায়। তারা করে ফিরত ভয় আর আতঙ্ক। এক পর্যায়ে তাকে জীবিত ফিরে পাওয়ার আশায় ছেড়ে দিয়েছিলেন সবাই। দীর্ঘদিন পর গুম হওয়া প্রিয় স্বজনকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত পরিবার। আমার বাইরে যে এরকম গুম করছাল নিয়ে আমাকে খুব কষ্ট লাগছে। বাইরে নিয়ে যাওয়াটা আমরা করিনি। আমরা 12-13 ঘন্টা ওকে ওই চাঁপাইনবাবগঞ্জ থেকে জার্নি করে ঢাকায় নিয়ে আসছি, কিন্তু এর মধ্যে ওর মুখে থেকে আমরা কোনো কথা পাইনি। আমরা আমার ভাইকে কাছে পেয়েছি, আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য মতে এ পর্যন্ত গুমের শিকার 721 জনের মধ্যে এখনও সন্ধান মেলেনি 158 জনের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ধামরাই, ঢাকা। স্বাধীনতা 53 বছর পর আগামীকাল থেকে রেল সেবায় যুক্ত হচ্ছেন নড়াইলবাসী। সকল প্রস্তুতি শেষে নতুন রেল লাইন উদ্বোধনের অপেক্ষায় ওই অঞ্চলে লাখো মানুষ। প্রাথমিকভাবে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস নামের দুটি ট্রেন চলাচল করবে এই রুটে। দীর্ঘদিনে স্বপ্ন বাস্তবায়িত হতে যাওয়ায় খুশি এলাকাবাসী। নড়াইল প্রতিনিধি মুনির চৌধুরীর পাঠানো রিপোর্ট। অবশেষে আসতে যাচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ 53 বছর ধরে এই দিনটির অপেক্ষা ছিলেন নড়াইলবাসী। রেল সেবায় যুক্ত হলে পাল্টে যাবে জেলার সার্বিক চিত্র। পণ্য পরিবহন ও যাতায়াতে ঢাকা ও দেশের অন্য অংশের সাথে দ্রুত সংযোগ স্থাপন করা যাবে। প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য। আমরা ঢাকায় যাওয়ার জন্য আমি যে টিকিট কিনছি, খুব আনন্দ লাগছে টিকিট কিনতে পেরে। আমি মনে করি রেল লাইন চালু হলে নড়াইল জেলার ব্যবসায়ীরা, রূপগঞ্জের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি উপকৃত হবে। আমাদের অনেক দিনের একটা চাওয়া, আশা, আকাঙ্ক্ষা যে আমরা আমাদের এই নড়াইলের থেকে ট্রেনে আমরা কোথাও যাত্রা করব। ঢাকা থেকে যশোর পর্যন্ত 169 কিলোমিটার দীর্ঘ এই রেল লাইন নির্মাণ করেছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। রেল লাইনের কাজ শেষে পরীক্ষামূলকভাবে কয়েকবার ট্রেন চালানো হয়েছে। এই রুটে প্রথম ধাপে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল সেবা চালু হয়েছে গত বছর। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, নড়াইল হয়ে যশোরের রূপদিয়ায় মিশেছে এই রেলপথ। নড়াইলের লোহাগড়ার নরান্দিয়া ও পৌর এলাকার দুর্গাপুরের দুটি রেল স্টেশন নির্মাণ করা হয়েছে। 24 তারিখের থেকে 2 জোড়া আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে। 2 জোড়া ট্রেন চলাচলের মধ্য দিয়ে সেই মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, নড়াইলবাসীর গাড়ি চলতে পারবে। রেল যোগাযোগের কারণে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে বলে মনে করেন জেলা প্রশাসক। যুগান্তকারী যুগের সূচনা হবে। এখানে নতুন করে শিল্প, কলকারখানা, ইন্ডাস্ট্রি ইত্যাদি প্রতিষ্ঠিত হবে এবং এখানকার রেল সেবার রেল সেবা চালুকরণের সকল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। দেশে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন 2 মাসে নয়, গত 2 বছরে 60,000 রোহিঙ্গা দেশে ঢুকেছে। তবে সীমান্তে দুর্নীতির অভিযোগের কথা এড়িয়ে যান তিনি। জানান বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনার পুনঃ তদন্তে কমিশন গঠন করা হচ্ছে। সকালে বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কোনো মুক্তিযোদ্ধাকে হেনস্থা করা হলে তাদের আইনের আওতায় আনা হবে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। এই 60,000-কে ঢুকতে দিয়েছি ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে। এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। রোববার পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের একদিন পরই বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, 2 মাসে নয় 2 বছরে 60,000 রোহিঙ্গা দেশে অনুপ্রবেশ করেছে। তবে সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের প্রশ্ন এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। 2 মাসে না, এই এত বছরের অ্যাকোমোডেশন, এই 60,000-এর মতো বিগত এই অনেক বছরে যাবার, কিন্তু এই অ্যাকোমোডেশনটা হইলো 60,000 হইলে হয়তো ওইটা স্লিপিং অফ টাং হইতে পারে। ওইটা আমি ওইটা পররাষ্ট্র উপদেষ্টার হয়তো কিন্তু আমি যেটা জানি ওইটা
যেহেতু আমরা তো বর্ডারে থাকি 2017 সালের পরে থেকে, মানে ওই গণনা তো ওই সময় হয়েছে, এরপরে থেকে যে এইটা হয়েছে, এটা অনুমান প্রায় 50,000 হতে পারে, 60,000 হতে পারে। বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত পরিবারদের সদস্যদের দাবির প্রেক্ষিতে ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন, এবং এই আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন, এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি। কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে মারধর ও গলায় জুতোর মালা পরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করছে তারা দুষ্কৃতিকারী, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে, এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা। রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত করতে পারাই সবচেয়ে বড় সংস্কার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাতের আধারে সংস্কারে মাস্টার প্ল্যান করলে জনগণ তা মেনে নিবে না। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগের রাজনীতি ছিল দখল ও পাচারের রাজনীতি। ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে সংসদ সদস্য পর্যন্ত নির্ধারণ করত তারা। ভারতকে সহযোগী করে গুম খুনের মাধ্যমে আওয়ামী লীগ 16 বছর দেশকে ভোটবিহীন রাষ্ট্রে পরিণত করেছিল বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কয়েকজন উপদেষ্টার এমন বক্তব্যেরও প্রতিবাদ জানান রুহুল কবির রিজভী। সংস্কার তো কোনো বিষয় না, একটা ছোট্ট ঘটনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দেবেন, সেই আদেশ যদি প্রশাসন যদি না করতে পারে, এটাই তো বড় সংস্কার। অর্থাৎ ওইটা যদি আইন সঙ্গত না হয়, আর আইন সঙ্গত না হলে পরে ডিসি, এসপি, প্রশাসনের লোক বলবে যে এটা আমি করতে পারবো না। এই না বলাটাই তো বড় সংস্কার, আর কোনো সংস্কার লাগবে না। আর আপনারা সব কিছু বন্ধ রেখে স্তব্ধ করে দিয়ে, মানে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন, তো এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? এটা তো তামাক শিল্পের অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। সিগারেটের ব্যবহার কমাতে সবার আগে অপতথ্য থেকে মানুষকে সতর্ক করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তারা। সকালে রাজধানীর সামরিক জাদুঘর মিলনায়তনে উন্নয়ন সমন্বয় আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে সিগারেটের দাম বাড়েনি জানিয়ে বক্তারা বলেন, দাম বৃদ্ধি করলে সিগারেটের ব্যবহার 13% নামিয়ে আনা সম্ভব। সিগারেট বিক্রি থেকে প্রাপ্ত রাজস্বের পরিমাণ চলতি বছরের চেয়ে 20% বাড়ানোর জন্য রাজস্ব বোর্ডকে প্রস্তাব দেন বিশেষজ্ঞরা। তামাক শিল্পে নিয়োজিত শ্রমিকরা কর্মসংস্থান হারাবে, এসব অপপ্রচার চালিয়ে স্বার্থান্বেষী মহল সুবিধা নিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলার খুব কাছে মুশফিকুর রহিম। সাবেক এই অধিনায়কের চিন্তায় অবসর সামনে জিম্বাবুয়ের বিপক্ষে 2 টেস্ট। নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করতে করতে যার ক্যারিয়ারে 20 বছর পূর্তির কাছেও দাঁড়িয়ে আছেন মুশফিক। ফর্মে থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাদা বলে জ্যোতি চিহ্ন টানার কোনো ইচ্ছে নেই তার। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে মুশফিকের ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে থাকছে বিস্তারিত। লর্ডসে 16 বছরের মুশফিকের 2005 সালের আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ঘটনা এখনও তার মনে হয় সেদিনের গল্প। এই তো সেদিন শুরু করেছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ার। বিলেতে নামের পাশে প্রত্যাশার বোঝা সেই যে চাপিয়েছিলেন, গত 19 বছর ধরে কাঁধে নিয়ে চলছেন সেটি। কখনো হয়েছেন ভুল সিদ্ধান্তের শিকার, কখনো নিজেদের গা বাঁচাতে কর্তারা তাকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করেছেন। মুশফিকুর রহিম তাই 100তম টেস্ট খেলার সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত হলেও বাস্তবতা মেনেই চলছেন। আলহামদুলিল্লাহ, এটা তো সব আল্লাহ পাকের ইচ্ছা। আমার চেষ্টা আর
বাকিটা সবার দোয়া। তো আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে। হ্যাঁ, অবশ্যই যে এখানে উতরাই চড়াই সব কিছুই ছিল, এবং অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ ক্রিকেটার এটা সবসময় দেখতেই হবে যে কোনো প্লেয়ার। অবভিয়াসলি এটা তো অবশ্যই একটা অন্যরকম হয়তো বা ইনশাল্লাহ মাইলস্টোন হবে যদি ইনশাল্লাহ আল্লাহ আমাকে সেই তৌফিক দেন। বাট যে কোনো একটা প্লেয়ার যদি আসলে 17, 18 বা 20 বছর খেলে, ডেফিনেটলি সে যদি ফিট থাকে এবং পারফর্ম করে, তাহলে ডেফিনেটলি তার অ্যালং দ্য ওয়ে অনেক কিছু মাইলস্টোন যেগুলো কিনা রিচ করবে। তার ক্যারিয়ার গ্রাফটাই বলে দেয় শেষ 10 বছরে মুশফিক কোথায় নিয়ে গেছেন নিজেকে। চড়াই উতরাই পার করতে করতে টেস্ট গড় প্রায় 40 ছুঁই। বাংলাদেশের বিবেচনায় এটি কোনো অংশে কম অর্জন নয়। যদিও এসব পরিসংখ্যানের চেয়ে নিজের প্রস্তুতি পর্বটাই বরাবরই প্রাধান্য পেয়েছে মুশফিকের কাছে। না, আমার কাজ হচ্ছে টু বি অনেস্ট, আমি সবসময় রেজাল্ট নিয়ে কখনো ওইরকম খুব বেশি আফসোস করি না। আমি আসলে প্রসেস এবং আমার হার্ডওয়ার্ক বলেন বা যেটা আমার প্রসেস, সেগুলো নিয়ে সবসময় ফোকাস করি। আর রেজাল্ট আসবে কি আসবে না সেটা আসলে সব কিছু বিধাতার মানে উপর আল্লাহর ইচ্ছা। চ্যাম্পিয়ন্স ট্রফি যে 3টে বা 4টা ম্যাচে যদি ইনশাল্লাহ আমরা পাই, হয়তো দেখা যায় যে ওখানে যদি আমি মানে টপ 2টা 3টা ব্যাটসম্যান যদি একজন হয়ে যায়, তখন তো এইসব কথা কখনোই আসবে না। সো এটা আমার কাছে না, আমার কাছে যেটা আমি কন্ট্রোল করতে পারি সেটা জিনিস, সেটা হচ্ছে আমার ফিটনেস, আমার পারফরমেন্স। বাংলাদেশের ক্রিকেটে দৈনিক তাকে যে প্রমাণ দিতে হয়েছে সেটি তার প্রতি অন্যায় কিনা তা অনেকের তুলনায় সে প্রশ্ন করা হয়েছিল মুশফিককে। আসলে আমি কখনোই আমার লাইফটা ক্রিকেট লাইফটা স্পেশালি যখন শুরু করেছি, কখনো আমি চিন্তা করিনি যে বাংলাদেশ টিমের হয়ে 20 বছর খেলবো বা 19 বছর খেলবো। আমি সবসময় চেষ্টা করেছি যে আমি যখন যেই পজিশনটা আছি, এর নেক্সট সিরিজটা যেন আমি আরও বেটার করতে পারি, কনসিস্টেন্সি যেন আমার ভালো থাকে, এবং আমি যেন টিমের উইনিং কজে যেন আমার ইফেক্টটা ফেলতে পারি। তো আমি সবসময় এই মোটিভেশন নিয়ে কাজ করেছি এবং এখনও এক্স্যাক্টলি দ্য সেম। যখন ক্যারিয়ার শুরু করেছিলেন তখন হাবিবুল বাশার, আশরাফুলরা ছিলেন মহাতারকা। এখন যখন সায়ান্নে দাঁড়িয়ে আছেন, তখন সাকিব তামিমদের মতো তারাদেরও ম্লান হতে দেখছেন। মাঝখানে ধারাবাহিকতা বলতে এ দেশে ক্রিকেটের যে বিশেষণটা, সেটা একেবারেই নিজের করে নিয়েছেন মুশফিকুর রহিম। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। বিপিএল আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল এর মিউজিক ফেস্ট। মিরপুর স্টেডিয়ামে বেলা 3টায় শুরু হবে এই আয়োজন। মিউজিক ফেস্টের মূল আকর্ষণ উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। এছাড়া মাইলস, অ্যাভয়েড, রাফার মতো জনপ্রিয় ব্যান্ডও অংশ নেবেন। থাকছেন র্যাপার হান্নান, জেফার, মজু ও সঞ্জয়। মঞ্চ তৈরি সহ শেষ মুহূর্তে কাজ সেরেছেন আয়োজকরা। দাম কমানোর পর সব টিকিট বিক্রি হয়ে গেছে। ঢাকার পর সিলেট এবং চট্টগ্রামেও মিউজিক ফেস্ট হওয়ার কথা রয়েছে। আগামী 30 ডিসেম্বর শুরু হবে বিপিএল এর আসর। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কুশল, বিপিএল মিউজিক ফেস্টের প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানান। রায়কা বেলা 2:30টা নাগাদ কিন্তু মূল যে ফটক সেগুলো খুলে দেওয়ার কথা, এখনও পর্যন্ত সেগুলো খুলেনি। তবে কিছুক্ষণের মধ্যেই সেগুলো খুলে দেওয়া হবে। আমরা দেখতে পেয়েছি যে ফটকগুলো রয়েছে, তার বাইরে কিন্তু যারা ক্রিকেট ভক্তরা রয়েছেন এবং বিশেষ করে রাহাত ফতে আলী খানের যারা ভক্তরা, তারা কিন্তু এখন উপস্থিত হয়েছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের যে প্রাঙ্গণ রয়েছে তার বাইরে। আমরা দেখতে পেয়েছি যে এবারের মূল যে আয়োজন তারুণ্যের উৎসব, এই তারুণ্যর যে চেতনা সেটাই কিন্তু মূলত ফুটে উঠেছে থিম সং এবং বিপিএলের যে বিভিন্ন আয়োজন আমরা দেখেছি যে গ্রাফিটি ছিল এবার শুরু থেকেই, বিশেষ করে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন কিন্তু এবার বিপিএলে রয়েছে। আমরা জানি যে 4:30 নাগাদ মূল যে আয়োজন সেটি শুরু হয়ে যাবে। সূচি অনুযায়ী রাহাত ফতে আলী খানের কিন্তু মঞ্চে আসার কথা 8:30। এরপর তার দলের যে পরিবেশনা সেটি চলবে 180 মিনিট পর্যন্ত এবং গান গাইবেন রাফা, জেফার, মুজা, সঞ্জয় ও বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলস। রাফার সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গান বাজনার পর্ব শুরু হয়ে যাবে আগেই। মাঝে সংক্ষিপ্ত বক্তৃতা এবং মঞ্চে 3 শিল্পী জেফার, মুজা ও সঞ্জয়দের আসার কথা রয়েছে। তারাই কিন্তু এবারে বিপিএলের থিম সংটি করেছেন এবং সেই 40 মিনিটের যে প্রথম প্রাথমিক পর্ব রয়েছে সেখানে কিন্তু এই থিম সংটিও এবার তারা পরিবেশন করবেন স্টেজে উঠে।
এবং আরেকটু ইনফরমেশন যদি জানাই দর্শকদের জন্য যে এবার কিন্তু বিপিএলের বিশেষ যে মিউজিক ফেস্ট রয়েছে সেখানে সাউন্ড শো, টুর্নামেন্টের 7 ফ্র্যাঞ্চাইজির পতাকা এবং গ্রাফিতি, অ্যানিমেশন, আতশবাজি সহ নানা ধরনের যে আয়োজন সেগুলো কিন্তু রয়েছে। এসব দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে নিয়েই কিন্তু এবারের বিপিএলের মূল থিম। এবং আমরা জানি কিছুদিন আগেই যুব ক্রীড়া মন্ত্রণালয়ে ঘোষণা করেছে যে তারুণের উৎসব 2025। সেই উৎসবকে কেন্দ্র করে কিন্তু বিপিএলের এই মিউজিক ফেস্টগুলো সিলেট এবং চিটাগংয়েও কিন্তু আমরা দেখতে পাবো। রাইকা। চাঁদপুরের মেঘনা নদীতে একটি মালবাহী জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া আরও 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। চাঁদপুর সদর থানার মেঘনা নদীতে নোঙর করা অবস্থায় ছিল মালবাহী জাহাজ এমভি আল বাখেরা। পুলিশ জানায় সোমবার দুপুরের পর 999-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলাদা আলাদা কক্ষ থেকে 5 জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে তারা। এছাড়া 3 জনকে উদ্ধার করা হয় মুমূর্ষ অবস্থায়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। শত্রুতা থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলেও জানিয়েছে পুলিশ। এই জাহাজটি গতকালকে আনুমানিক 10:30টার দিকে চট্টগ্রাম থেকে সেলিং করে আসছে ইউরিয়া সার নিয়ে। আমরা এসে দেখতে পারলাম যে 5 জন জায়গায় ডেড এবং 3 জন মুমূর্ষ অবস্থায়। এখানকার যে নৌ পুলিশ আছে বা এখানকার যে পুলিশ আছে তারা তাদেরকে হসপিটাল নিয়ে গেছে। খবর পেলাম যে আপনার আলবকিয়ার এই জাহাজটা হচ্ছে ডাকা দিয়েছে। তো ডাকাতি হওয়ার পরে আমরা ওই খবরের পরে আমরা ওইখান থেকে আমরা চিন্তাধারা করলাম যে যেহেতু এখানে খবর এসেছে এখানে আমার থাকার কোনো জায়গা না, আমরা ডাইন সাইডে চ্যানেলে হচ্ছে করে জাহাজটা নোংর করে ওখান থেকে ট্রলার নিয়ে আমরা এই জাহাজের গায়ে আসছি। আসার পরে দেখি যে এখানে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং সব সেকেন্ড ইনস্টিটিউশনে যারা ছিল, স্যারেরা ছিল, এখানে এসে দেখছি। এবং আমরা আসার পরে তাদের কাছ থেকে শুনলাম যে 8 জন স্টাফ, 3 জন বেঁচে আছে আর 5 জন জায়গায় স্পট ডেড হয়ে গেছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দেশীয় অস্ত্র দ্বারা এদেরকে আঘাত করে মারা হয়েছে এবং ভিন্ন ভিন্ন রুমে পাওয়া গেছে। কোনো মৃতদেহই আমরা একত্রে পাইনি। এর বেশি আমরা এখনো কোনো পরিচয় পাইনি। আমরা 2টি মোবাইল উদ্ধার করেছি এবং মোবাইলের সংশ্লিষ্টতা ধরে আমরা এর সম্পূর্ণ ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হব। চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল জাহাজটি। স্থানীয়রা এমনটি বললেও পুলিশ বলছে এটিতে কোনো সার ছিল না। এনটিভি নিউজ ডেস্ক। আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে যাচ্ছি। চাঁদপুরে যুক্ত হবেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, ঘটনা সম্পর্কে কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানাবেন। ফারজানা, গতকাল চট্টগ্রাম থেকে ইউরিয়া সার বোঝাই এমভি আল বাকারা একটি লাইটার জাহাজ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। মধ্যরাতে চাঁদপুর নৌসীমানায় আসলে দুর্বৃত্তরা এই লাইটার জাহাজে প্রবেশ করে তাদেরকে আসলে এলোপাথা দিয়ে আসলে কুপিয়েছে। সেই তাদেরকে অতিরিক্ত হামলায় প্রথমেই এখানে 5 জনের মৃত্যু হয়। এখানে গুরুতর আহত অবস্থায় আরো 3 আহত হয়। তাদেরকে নৌ পুলিশ, কোস্টগার্ড চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় আরো 2 জন মৃত্যুবরণ করেন। এখন বর্তমানে 1 জন চিকিৎসারত আছে। তো এখানে নৌ পুলিশ, কোস্টগার্ড, জেলা পুলিশ কিন্তু প্রাথমিক সূত্র তারা তদন্ত করছে। আমাদেরকে যদিও আমরা ভিতরে প্রবেশ করতে এখনো পর্যন্ত দেয়নি, তবে নৌ পুলিশ সুপার আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে মধ্যরাতে এখানে দুর্বৃত্ত বলতে আসলে পূর্ব শত্রুতার জেরেও এমন ঘটনা ঘটতে পারে। এখনো পর্যন্ত কি পরিমাণ ভিতরে আসলে ক্ষয়ক্ষতি কিংবা লুট হয়েছে সেই তথ্য কিন্তু আমাদেরকে জানিয়ে দেয়। এছাড়া কিন্তু আশেপাশে বেশ কিছু জাহাজ রয়েছে। সেই জাহাজের স্টাফরা আমাদেরকে জানিয়েছে যে ডাকাত দল তারা কিন্তু মূলত আসলে এই অতর্কিত হামলার সাথে, ঘটনার সাথে কিন্তু জড়িত হতে পারে। তো তাদেরকে দেশীয় অস্ত্র আঘাতে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। সেই জখমের কারণে তারা এই মৃত্যুবরণ করেন। যারা মৃত্যুবরণ করেন প্রত্যেকে কিন্তু মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তাদের আলাদা আলাদা রুম থেকেই মরদেহগুলো উদ্ধার করা হয়। বর্তমানে সরকারি জেলা হাসপাতালে 1 জন চিকিৎসাধীন আছে,
বাকি দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তো ঘটনাস্থলে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ অন্যান্য যে প্রশাসনের কর্মকর্তা রয়েছেন তারা ইতিমধ্যে আমাদেরকে এখানে ব্রিফিং করেছেন। তো পরবর্তীতে তারা প্রাথমিক তদন্ত শেষে সব পরে আমাদেরকে আরো বিস্তারিত জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ফারজানা, এই ছিল আমার কাছে সর্বশেষ। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী মিঠুন চক্রবর্তীকে ফেনী থেকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রৌসুদ্দিন জানান, ফেনীর সুলতানপুর এলাকা থেকে গতকাল তাকে গ্রেফতার করে চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানা পুলিশ। তিনি জানান, মিঠুন চক্রবর্তী গত 16 জুলাই চট্টগ্রামের 2 নম্বর গেটের শপিং কমপ্লেক্সের সামনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সাধারণ ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। মিঠুন চট্টগ্রামের চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলেও জানায় পুলিশ। আমরা এই ধৃত আসামি মিঠুন চক্রবর্তী আমাদের পাঁচলাইশ মডেল থানাধীন একটি মামলার এজাহার নামী আসামি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যে হত্যাগুলো হয়েছে ছাত্র জনতার উপরে, সেখানেও তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে আমরা এখন পর্যন্ত তদন্তে জানতে পেরেছি। বাংলাদেশ মেরিন একাডেমিকে আন্তর্জাতিক মানের একাডেমিতে রূপান্তর করতে মাস্টার প্ল্যান তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির গ্র্যাজুয়েশন কুচকাওয়াজে তিনি একথা জানান। বলেন, এবারে বাংলাদেশ মেরিন একাডেমিতে 30 জন নারী ক্যাডেটও প্রশিক্ষণ সম্পন্ন করেছে, যা বেশ উৎসাহব্যঞ্জক। মেরিন একাডেমির অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, একাডেমিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ চলছে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, নৌবাহিনীর নবীন কর্মকর্তারা ভবিষ্যৎ কর্মজীবনে একাডেমির প্রশিক্ষণ কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা এবং অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনে সক্ষম হবেন। সকালে চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান 2022 এ ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2024 বি ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের সমুদ্র সীমা এবং সমুদ্র সম্পদের সুরক্ষা এবং মেরিটাইম ইকোনমির বিস্তৃতিতে নৌবাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে উল্লেখ করে নৌপ্রধান বলেন, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগত উৎকর্ষ সাধন এবং প্রশিক্ষিত জনবল তৈরির মাধ্যমে বাহিনীর কারিগরি দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। জামালপুরে বেসরকারি এম এ রশিদ হাসপাতাল এবং বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গত 28 অক্টোবর মধ্যরাতে শহরের সর্দারপাড়া এলাকায় বেসরকারি এম এ রশিদ হাসপাতালের সামনে রাস্তা পারাপার নিয়ে ওই হাসপাতালের কর্মকর্তা শিবির এবং শাহিনের সাথে শহরের স্টেশন রোড এলাকায় এম শুভ পাঠানের তর্ক বিতর্ক হয়। এর জেরে হাসপাতালে প্রবেশ করে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এরপর স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে ফাঁকা গুলি করে। এই ঘটনায় শিবির এবং শাহিনের নামে সদর থানায় আলাদা 2টি মামলা দায়ের করেন। গতরাতে রাজধানীর গুলশান এলাকার একটি আবাসিক হোটেল থেকে 5 জনকে গ্রেফতার করা হয়। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। সাংবাদিকদের নিজ কার্যালয়ে একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে, আপনি অন্তত একটা স্ট্যান্ড, একটা যে আপনার রিয়াকশন। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, এটা নোট ভার্বাল দিয়ে। হ্যাঁ, না, ভারত সরকারকে। ভোটাধিকার আদায়ে 5 আগস্টের মতো রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দায়িত্বশীল জায়গায় বসে ভুল কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে তিনি বলেন, উগ্রবাদ মোকাবেলা ও প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। ঠাকুরগাঁও প্রতিনিধি লুৎফর রহমান মিঠুকের সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির দীর্ঘ সময় রাজপথের আন্দোলন ও ত্যাগেই শেখ হাসিনার পতন সম্ভব হয়েছে। অধিকার রক্ষায় প্রয়োজনে আবারও রাজপথে লড়াইয়ের জন্য কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আমারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য। দেশের জনগণ অনেক নির্যাতন সহ্য করেছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ নির্বাচন চায়। বাজার দর সহনীয় পর্যায়ে রাখা, জনগণের নিরাপত্তা সহ নানা প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। দায়িত্বশীল পর্যায়ে ব্যক্তিদের সংযত হয়ে কথা বলার আহ্বান জানান তিনি। আরে বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে এই জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি। সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। যে আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে, দুইজনের ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনতে হবে। তখনই যিনি বলেছেন আমাদের পার্লামেন্ট একটা, পার্লামেন্ট যদি দুইটা হয়, দুই কক্ষ হয়, অর্থাৎ আরেকটা উপরে যদি থাকে। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নেই দাবি করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১,৯৭৪ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নে ১,৬৪২ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৩১ কোটি ৩২ লাখ টাকা। এছাড়া মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত একনেকে অনুমোদন পেয়েছে। বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, বিগত সরকারের আমলে বাপেক্সের সক্ষমতা কমানো হয়েছিল। অভ্যন্তরীণ গ্যাস কূপ খনন না করে এলএনজির আমদানি নির্ভরতা বাড়ানো হয়েছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার সরকারের লক্ষ্য বলে জানান তিনি। মার্চের আগে সংশোধিত বাজেট ঘোষণার কথাও জানান পরিকল্পনা উপদেষ্টা। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবস্থা বাতিলের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সেই সাথে যারা ইভিএম ব্যবস্থার প্রবর্তক তাদের বিচার করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান। বিগত 15 বছরে যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনার দাবিও জানান বদিউল আলম মজুমদার। নো ইভিএম, বরং ইভিএম যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। তদন্ত হওয়া উচিত, শুধু তাই নয়, 2 থেকে 7 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড পাওয়ার কথা, কিন্তু কারো উল্লেখযোগ্য শাস্তি হয়েছে বলে আমার জানা নেই। আর সবচেয়ে বড় কথা, যে যারা সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন, তারা যে অন্যায়গুলো করেছে এগুলোর তদন্ত হওয়া দরকার এবং তাদেরকেও শাস্তিটা নেওয়া দরকার, যাতে, কারণ শাস্তি করে অন্যায় করে কেউ যদি পার পেয়ে যায় তাহলে অন্যায় আরো উৎসাহিত হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, 5 বছর পর পর সরকার পরিবর্তন হলে কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। সকালে রাজধানীর সিটআপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বিচার বিভাগ সংস্কার বিষয়ক সংলাপ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রাখতে বিচার বিভাগের হাতে থাকা অসীম ক্ষমতা ব্যবহার করা হয়েছে। জনগণের মানসিকতার পরিবর্তন না হলে কোনো সংস্কার কাজে আসবে না বলেও তিনি জানান। সংলাপে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আদালত অবমাননার নামে সাবেক প্রধান বিচারপতিরা বিরোধী নেতাদের হয়রানি করত। তাবলিগ জামাতের শীর্ষ নেতাদের নামে করা মামলা প্রত্যাহার এবং নিজামুদ্দিন অনুসারীদের দ্বিতীয় ইজতেমা করতে দেয়া সহ
10 দফা দাবি জানিয়েছে তাবলিগ জামাতের সাতপন্থী নেতারা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে 18 ডিসেম্বর টঙ্গীর ময়দানের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তারা। সারা দেশে জুবায়েরপন্থীরা জুলুম নির্যাতন করছে বলেও অভিযোগ করেন তারা। দাবি জানান মুফতি মুয়াজ বিন নূর সহ সকল কারাবন্দীদের মুক্তি দেওয়ার, একই সাথে সঠিক সময়ে কাকরাইল মসজিদ ও ইস্তেমা ময়দান বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান। বলেন, হামলা এবং উগ্রপন্থার কাজে মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করা যাবে না। এ সময় যে কোনো অবস্থায় মুসল্লি ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত সহ 10 দফা দাবি জানানো হয়। অর্থনীতির খবর। 1.5 মাস পর আবারও বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন ছাড়ালো। রেমিটেন্স প্রবাহ বাড়ার কারণে এই রিজার্ভের পরিমাণ বেড়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি অনুযায়ী 22 ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $2,042,80,000। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করে এই রিজার্ভ বাড়ছে। চলতি মাসের 22 দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $2 বিলিয়ন বেশি। শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে। সেই সাথে বিভিন্ন উৎস থেকে প্রতিদিনই ডলার যোগ হওয়ায় ক্রমেই বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট উপলক্ষে মিউজিক ফেস্ট। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কুশল, বিপিএল উপলক্ষে মিউজিক ফেস্টকে ঘিরে ক্রিকেট অনুরাগীরা কি বলছেন? শাওন, ভিতরে যে সাউন্ড সিস্টেম সেটা নিয়ে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কমপ্লেইন করেছেন এবং ফেসবুকেও কিন্তু পোস্ট দেওয়া শুরু করেছেন যে যারা গ্যালারিতে বসেছেন গ্যালারি পর্যন্ত যে সাউন্ডের কোয়ালিটি সেটি কিন্তু তেমন স্পষ্ট না। এই নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে। অন্যদিকে মাঠের যে বাইরের পরিবেশটা যদি আমি আপনাকে বলি, কিছুক্ষণ আগে এইখানে সেনাবাহিনী ও পুলিশের যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু অনেককেই ছত্রভঙ্গ করে দিয়েছেন। তারা ভেতরে প্রবেশ করার জন্য অপেক্ষা করছিলেন, কারণ অনেকে অনলাইনে টিকিট পারচেজ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত এইখানে আসার পর যে ফিজিক্যালি যে টিকিটটা নেওয়ার জন্য আবারও লাইন ধরে নিতে হবে সেটি অনেকেই জানতেন না। এটার জন্য অনেকেরই দেরি হয়ে যায়। অন্যদিকে এই কনসার্টকে ঘিরে মিরপুরের বিভিন্ন রোডে কিন্তু যানবাহন চলাচল কিছুটা শিথিল রয়েছে। সেই ক্ষেত্রে তাদের এখানে অনেক দূর পর্যন্ত পায়ে হেঁটে আসতে হয়েছিল। সেজন্য অনেকেই লেট হওয়ার কারণে ভিতরে প্রবেশ করতে পারেনি। তার জন্য তারা মাঠের বাইরেও কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং শেষ পর্যন্ত পুলিশ যারা ছিলেন তারা তাদেরকে সরিয়ে দিয়েছেন। তার আগে আমরা দেখেছি যে নকল যে টিকিট সে বিষয়টির জন্য একজন নারী সহ 4 জন আটক হয়েছেন। তাদেরকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে, সেটিও আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে কনসার্ট রিলেটেড সবশেষ সাউন্ড।